জামাতের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। তো ভারত সরকার বাংলাদেশে যে নির্বাচন হয়েছে গত বেশ কয়েক বছর যাবত বা বিভিন্ন ইস্যুতে অ্যাডভান্টেজ দিচ্ছে ইভেন, তো এটা আসলে জামাতকে এক ধরনের অপমান করা হয়েছে। আমি মনে করি জামাত নিজের কপালে নিজে এই অপমান বা কিকটা নিয়ে আসছে। এই নামে হেফাজতকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। মামুনুল যথেষ্ট নির্যাতন সহ্য করেছেন, এখন তিনি খোলা মাঠে আবার সে বাঘের হুঙ্কার দিচ্ছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, জামাত এবার মহা বিপদে পড়ল। জামাত ইসলাম কি আসলে নির্বাচন করতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? দর্শক শ্রোতা, জামাত ইসলাম কি ক্ষমতায় যাওয়ার সেরকম তাদের ক্ষমতা আছে? দর্শক শ্রোতা, জামাতে ইসলাম এবার মহা বিপদে পড়লেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, আপনারা ইনফরমেশনগুলো জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই ভারত এবং জামাত ইসলামের মধ্যে একটি দ্বন্দ্ব লেগে গেছে, আর ভারত জামাত ইসলামকে কোনোভাবেই ক্ষমতায় যেতে দিবে না। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সেই রকম ইনফরমেশন রয়েছে, আপনারা শুনলেই অবাক হবেন। ভারত এবং জামাত ইসলামের মধ্যে হঠাৎ করে কি হয়ে গেল? অপরদিকে হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা অবাক হবেন। বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তো বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। জামাতের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ, এটা আপনি হালকা নেওয়ার সুযোগ নেই। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে একটু দেখেন, আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে তাদের চোখে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা তো একটা টিম হিসেবে কাজ করে। তো মার্কিনেরা দীর্ঘদিন যাবৎ আপনার বাংলাদেশের যে দায়িত্ব, একজন সুপেরিয়র অথবা গার্জিয়ান হিসেবে ভারতকে দায়িত্ব দিয়ে রেখেছে। তো ভারত সরকার বাংলাদেশে যে নির্বাচন হয়েছে গত বেশ কয়েক বছর যাবৎ বা বিভিন্ন ইস্যুতে অ্যাডভান্টেজ দিচ্ছে। ইভেন আওয়ামী লীগ সরকারের যে সরকারগুলো, সেগুলোকে কি আমেরিকা বৈধতা দেয় নাই? দিছে তো, সারা পৃথিবী বৈধতা দিছে, আমরা বলতেছি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তারা কিন্তু বৈধতা নিয়েই মানে দেশ পরিচালনা করছে। এখন জামাতের ইস্যুতে বরাবরই এই পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু নেগেটিভ, মুখে মুখে কি বলছে জরুরি না। দেখেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য সবাই লবিং করেছে, আমাদের জামাতও কিন্তু লবিং করেছিল। জামাতও আপনার প্রতিবেশী হিসাবে হোক, যে কোনো কারণে হোক, ভারতের হায়ার অথরিটির সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের জন্য তারা কথাবার্তা সম্ভবত বলছিল, আমি একটা নিউজও করছিলাম। তো সেটা নিয়ে ভারত তাৎক্ষণিকভাবে কোনো রিপ্লাই না দিলেও বলেছিল যেটা নিয়ে তারা ভবিষ্যতে জানাবে যে জামাতের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গিটা কি। যেহেতু ভারত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তো স্বাভাবিকভাবে জামায়াত ইসলাম মুসলিম একটা সেন্টিমেন্ট আছে, পাশাপাশি ভারত জামাত ইসলাম সহ আরো কয়েকটা দলকে তারা নেগেটিভ মনে করে তাদের রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। তো এইটা আসলে জামাতকে এক ধরনের অপমান করা হয়েছে। আমি মনে করি জামাত নিজের কপালে নিজে এই অপমান বা কিকটা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? আপনারা এই প্রস্তাবটা এখন না দিলেও তো পারতেন। যদি জামাত পাশ করতো, ভারত বাধ্য হয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতো, দেন ওই যে সরকার আপনারা বানাইতেন সেই সরকারের সাথে হইতো। মানে কেন এত তাড়াহুড়া ছিল? তো আজকে এই যে অপমানটা হইলেন, এটা বিএনপির জন্য এই মুহূর্তে বিশাল সুখকর একটা অবস্থান হলো যে ভারত আসলে এই মুহূর্তে সামনে যদি নির্বাচন হয়, যখনই হয়, সেখানে আওয়ামী লীগকে যদি পারে সেটা সাপোর্ট করবে, বাট এর বিরুদ্ধে তারা বিএনপিকে চায়, জামাত সরকারকে ক্ষমতায় চায় না। ইভেন এটা নিয়ে তারা চায় না শুধু তা না, বরঞ্চ ডক্টর ইউনূসকেও এটা নিয়ে তারা কথাবার্তা বলবে, এমন তথ্যই এখন সামনে উঠে এসেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আপনার জামাতের উপর যে নিষেধাজ্ঞা ছিল পতনের আগ মুহূর্তে, সেই নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হলো। তবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না বা করবে না ভারতের সরকার। দেশটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম এবিপিকে লাইভকে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য দিয়ে বলছেন, ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর আগে থেকেই তারা সেটিতেই বহাল থাকবেন বা অবিচল থাকবেন। এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। এমনকি তারা আরো বলছে যে ভারত আশঙ্কা করছে জামায়াত ইসলামী এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শীঘ্রই মূলধারা রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। ভারত বলছে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদি এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসের সাথে আলোচনা করবেন। তারা দুজনের 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা আছে। তো 2013 সনে জামায়াতের উপর যখন প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয়, এরপর নানানভাবে জামাত রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে বা প্রেক্ষাপটে আর সামনে আগাতে পারেনি। তো এখন কেন ভারত আসলে মনে করে, দেখেন হিজবুত তাহরি এই দলটা আমি জানি না মাঠে নর্মালি কতটুকু অ্যাক্টিভ, বাট এই নামগুলোর মধ্যে যারা মানে অমুসলিম রাষ্ট্রগুলো আছে, আপনি দেখবেন তাদের একটা ভয় থাকে, ডর থাকে, আর এই যে একটা স্লোগান থাকে বা লেবাসটাকে তারা আসলে ভয় পায়। এখন জামাতের জন্য এটা কি হলো? এটা কিন্তু অনেক কঠিন একটা সিচুয়েশন হলো। তবে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু না। এই কারণে বললাম, জামাত যেভাবে ইসলামিক দলগুলোকে একত্রিত করে, তাদের মধ্যে যে মতের বিভেদ আছে, লাইক হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন মানে চরমনায় টিম সহ আরও অনেকগুলো দল কিন্তু তাদের মধ্যে আছেন, প্রত্যেকেরই মোটামুটি ভালোই একটা ফ্যান ফলোয়ার আছেন। তারা যদি একজুট হইয়া ইলেকশন করে জিতা যায়, তাহলে কিন্তু ভারতকে বাধ্যতামূলক বাংলাদেশের
সাথে তো সম্পর্ক রাখতেই হবে, প্রতিবেশীদের আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না, তখন জামায়াত ইসলামের সাথে আপনার তাদেরকে কাজ করতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বা পশ্চিমারা ভারত যখন মনে করছে যে জামাত তাদের জন্য হুমকি, তো সেই ক্ষেত্রে এখানে পলিটিক্স সারা পৃথিবীর রাজনীতিটাতে একটা ভূমিকা কিন্তু রাখে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। এবার নির্বাচন কমিশন হোক, যাই হোক, উপদেষ্টা হোক, তো ডক্টর ইউনূসের সাহেবের সাথে আমেরিকার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক। তো এরকম 2-4-20টা দেশ যারা শক্তিশালী যদি একদিন ডাক দিয়ে একদিকে কথা কয়, তখন এটা ঝামেলা হয়ে যাবে। বাট ভোটের মাধ্যমে যদি জামাত পাস করে সেটা হচ্ছে আলাদা, কিন্তু কূটনৈতিকভাবে এই চাপটা, বা ভারত চায় না একটা দলের ডাইরেক্ট, তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি জামাতের জন্য ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবে? সম্পর্ক নষ্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম ভুলটা ছিল যে জামাত ইসলাম ভারতের সাথে যে হাত মিলানোর কথাটা বলছিল বা সম্পর্ক নিয়ে বলছিল, সেটা কিন্তু, বা যেই লবিংটা করতেছিল, এটা উচিত হয় নাই, তাদেরকে প্রস্তাব দেওয়াটা উচিত হয় নাই। অ্যাজ এ রেজাল্ট এখন একটা অপমানজনক, এটা আমি মনে করি। কেন যে ভারতে এই মুহূর্তে মোদি ডিক্লাই করে, ভাই এটা আমার কাছে অপমানই ফিল হয়। তারপরেও জামাত ইসলামের কর্মীরা সুসংগঠিত, তারা তাদের সিস্টেমে কাজ করে যাবে, কারণ ক্ষমতায় তো আর ভারত আনবে না, আমেরিকা আনবে না, জনগণ আনবে। কিন্তু আমরা জানি সারা পৃথিবীতেই এই রাষ্ট্রগুলো যখন একটা ভূমিকা রাখে, সেই দেশের সরকারের মধ্যে পরিবর্তন আপনি ইউরোপ আমেরিকার দেশগুলোর মধ্যে ঘটে। আমেরিকা ইউরোপের অনেক দেশে আপনি দেখবেন বলো যে পুতিন প্রভাব খাড়াইছে, পুতিন এটা করছে সেটা করছে, ইউরোপের রাষ্ট্রগুলোতে এটা হয়। তো বাংলাদেশের ব্যতিক্রম না। দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন সময়টাতে সবচেয়ে বেশি যারা ধরেন নিপীড়ন বা লাঞ্ছনার শিকার হয়েছে, তাদের মধ্যে আমাদের আলেম সম্প্রদায়ের একটা বড় অংশ। তো তারাও তাদের ওয়াজ বা ধর্মীয় মাঠে এখানে পলিটিক্যাল কথাবার্তা বলতেন। এখন তাদের দাবি ছিল যে পলিটিক্যাল কথাবার্তা তো এটা আমাদের কোরআনেও আছে যে এই কথাগুলো বলতে হবে। তো এখন এমন অনেক বক্তব্য ছিল যে তৎকালীন সময় আওয়ামী লীগের যে সকল এমপি বা নেতারা ছিলেন, তারা ওই কর্মকাণ্ডগুলোতে যুক্ত ছিলেন, যার কারণে কোরআনের আয়াতগুলোতে তারা ভয় পাইতেন। বাট অনেক হুজুর ছিলেন পলিটিক্যালি তারা কথাই বলতেন। আজকের দিনে, আগামী দিনে বিএনপি আসুক, যখন কোনো হুজুর বিএনপির ইস্যুতে কোনো ধরনের কথা বলবে, সরাসরি একটা ঘোষণা দিবে, তখন দেখবেন এই হুজুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কখনোই এত বাক স্বাধীনতা আসবে না, এটা ব্যক্তিগত। যাই হোক, তো সেই সময় সেই আলেমদেরকে সাইজ করার জন্য আওয়ামী লীগ সরকার খুবই বড় ভূমিকা রাখছে। আর এদের মধ্যে যারা নির্যাতিত হয়েছেন, মাওলানা মামুনুল হক সাহেব, তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক এই মামলাটা করানো হয়েছে। এটা নিয়ে আমরা সবসময় বলি যে ঝর্ণাকে বাধ্য করানো হয়েছিল মামলাটা করাইতে। তো যাই হোক, এই নামে হেফাজতকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। মামুনুল হক যথেষ্ট নির্যাতন সহ্য করেছেন, এখন তিনি খোলা মাঠে আবার সে বাঘের হুঙ্কার দিচ্ছেন। তবে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি খুবই সুন্দর ভাষায় বক্তব্য দিয়েছেন। তবে মাওলানা মামুনুল হকের মুখে আমি প্রথম শুনছি যে বঙ্গবন্ধু এবং তার যে পরিবার, তারা আসলে সেই সিরিয়ানা ইরাক থেকে আসছিল, ইসলাম প্রচারের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে। মামুনুল হক সাহেব কিন্তু একটা বক্তব্যে বলছিলেন যে বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন, বা শেখ হাসিনার যে পরিবার আছেন তারা একটা সুফি টাইপের পরিবার, এই কাছাকাছি লেভেলে। তো যাই হোক, ব্যক্তিগতভাবে তিনি অনেক জুলুমের শিকার হয়েছেন। এবার শেখ হাসিনার যে ভাইরাল ফোন কল, চট করে দেশে ঢুকে যাব, এটা নিয়ে অবশেষে মুখ খুলেছেন মাওলানা মামুনুল হক। তবে তিনি বেশ কিছু নান্দনিক কথা বলেছেন, গ্রাম বাংলার সেই পুরানা কথাগুলা, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তিনি বলছিলেন আওয়ামী লীগ হচ্ছে রাতের বেলায় দংশন করে আর দিনের বেলায় ওজা হইয়া ঝাড়ে। তো এই সাপ আর যেই খেলা, সেই খেলাটার দেশে দরকার নাই। বেটার হচ্ছে আপা, মানে শেখ হাসিনাকে নিয়ে এই যে আপা 275 বার বলছে, রেসপেক্ট দ্য লিডার টিচেস আস রেসপেক্ট। হ্যাঁ, আপা। তো সেই আপার এই মুহূর্তে একটা ভাইরাল ওয়ার্ড। তো মামুনুল সাহেব বলছেন যে আপা যেখানে আছেন, ভালো আছেন, ওখানেই থাকেন, সময় মতো আমরা ধরে আনবো, আইন আপনার বিচার করব। তো আওয়ামী লীগ সম্পর্কে মাওলানা মামুনুল হক সাহেবের ব্যক্তিগত অভিজ্ঞতা কি? যথেষ্ট তিক্ত। আওয়ামী লীগ চাইলে ওনাকে অন্যভাবে গ্রেপ্তার করতে পারতো, কিন্তু ওই যে এমটিসি সম্ভবত না কি জানি, আমাদের সংস্থারা যেটা, জিয়াউল হাসান মেজর, মানুষের ফোনে আড়ি পাততো। তো এইভাবেই মাওলানা মামুনুল হকের ফোন কল ট্রেস করে তিনি নারায়ণগঞ্জে যে রিসোর্টে গিয়েছেন, তার যে স্ত্রী আছেন ঝর্ণা, এমনকি এই স্ত্রী সম্পর্কে তার প্রথম স্ত্রী কিন্তু জানতো না। তো এই বিষয়টাকে এমনভাবে সামনে নিয়ে আসছিলেন যেন মাওলানা মামুনুল হককে চারিত্রিকভাবে আপনার তার চরিত্র হনন করা যায়। এটা হচ্ছে বাস্তবতা। ইভেন এইটার পরেই তাকে আপনার গ্রেপ্তার করার জন্য পথটা সুগম হয়েছিল ঝর্ণার করা মামলার ইস্যুতে। তবে মাওলানা মামুনুল হকের উপর আওয়ামী লীগের যে ক্ষোভটা, এই ক্ষোভটার মূল অংশটা অযাচিত ছিল। তবে মাওলানা মামুনুল হক শব্দ চয়নে কিছু ব্যবস্থা করছিলেন, যেটা নিয়ে আওয়ামী লীগের একটা গোষ্ঠ ছিল ভাস্কর্য ইস্যুতে। আমি তখনও বলছি যে ব্যক্তিগতভাবে একজন মুসলমান হিসাবে আমি ভাস্কর্যের পক্ষ না। কারণ আমি যদি আমার বাবার জন্য, দাদার জন্য কোনো কিছু করতে চাই, সেটা হবে আমল। আমি 10টা ভালো কাজ করতে পারি, এতিমখানা করে দিতে পারি, যেখান থেকে সাদাকায়ে জারিয়া হবে। ভাস্কর্যরে মূর্তি না, ভাস্কর্যে যে মুরাইদ্দা, টাকলা মুরাইদ্দা দেখেন কই আছে? আওয়ামী লীগের আমলে এত পরিমাণ হেনস্থ হয়েছে, তার চরিত্র, ইজ্জত, মান সম্মান আল্লাহ ডুবাই দিছে। তো এত ভাস্কর্য, এখন যে ভাস্কর্যের গলা জুতা লাগাই যে করছে, এগুলো কি হয়েছে? না বানালে তো এই দৃশ্যটাও হইতো না। তো যাই হোক, মাওলানা মামুনুল হক তিনি কিন্তু ভুলা যান নাই। যদি খালি ক্ষমতায় আসেন শেখ হাসিনার ভারত থেকে, এই তৌহিদি জনতা ওনাদের যেটা আছে, এটা কিন্তু চলে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে জামাত এবং ভারতের মধ্যে কি একটা দ্বন্দ্ব চলতেছে। দর্শক শ্রোতা, একটা শিরোনামে লেখা হয়েছে যে ভারত জামাত ইসলামকে কিক মারলো। দর্শক শ্রোতা,
জামাত ভারতের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলতেছে, এখন এই দ্বন্দ্ব নিয়ে কি জামাত ইসলাম কি ক্ষমতায় যাওয়ার মতন শক্তি আছে? তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে? অপরদিকে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নাকি কিছু কথা বলেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন প্রবাসী নাঈম ভাই। যাই হোক, এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, বিস্তারিত ভিডিওটি তো দেখলেন, তো আপনাদের মূল্যবান মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।